আসসালামু আলাইকুম। হোমিও অনুশীলন আয়োজিত 65তম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হোমিও অনুশীলনের প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদ হাসান। আজকের এই 65তম ক্লাসটিতে আমরা আলোচনা করব ডিএইচএমএস প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের যে সিলেবাস রয়েছে, অর্থাৎ প্রথম বর্ষের জন্য বায়োলজি এবং দ্বিতীয় বর্ষের জন্য অ্যানাটমি। এই অ্যানাটমি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কোষ ও নিউক্লিয়াস সম্পর্কিত কিছু প্রশ্ন। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা সবকিছু দেখা যাচ্ছে কিনা এটা যদি আপনারা একটু জানাতেন তাহলে সবচেয়ে ভালো হতো। এবং কে কোথায় থেকে আমার সঙ্গে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করলে আমি সেটা বুঝতে পারতাম যে আমার কথাগুলো আসলে শোনা যাচ্ছে কিনা। তো যাই হোক, আমার কথাগুলো স্পষ্টই শোনা যাচ্ছে সম্ভবত। প্রথমে হোমিও অনুশীলন সম্পর্কে কিছু কথা বলছি। সেগুলো হচ্ছে আমাদের হোমিও অনুশীলন এ পর্যন্ত 64টি সব মিলে ক্লাসের আয়োজন করেছে। সবগুলো ক্লাসই ফ্রি ছিল এবং আজকের এই ক্লাসটা 65তম ক্লাস। এটা হচ্ছে ফেসবুকে সরাসরি লাইভ ক্লাস যেটা আমি নিচ্ছি। এবং এই ক্লাসগুলো আমরা বেশিরভাগ ক্লাসেই গুগল মিটে আয়োজন করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের যে মেসেঞ্জারে 8টি গ্রুপ রয়েছে, এই 8টি গ্রুপে আমরা একটা কথা বলেছিলাম যে সিলেবাস ভিত্তিক আমরা ক্লাসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা নিচ্ছি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সিলেবাসের সমন্বয়ে। প্রথম বর্ষের যারা আছেন এবং দ্বিতীয় বর্ষের যারা আছেন তারা এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দ্বিতীয় বর্ষের জন্য অ্যানাটমিতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কিত থাকে, যে নিউক্লিয়াসের শ্রেণী বিভাগ করো বা নিউক্লিয়াসের গঠনগুলো লেখো, নিউক্লিয়াসের কাজ লেখো, এটা ফিজিওলজিতে থাকে। আবার প্রথম বর্ষের বায়োলজি বা জীববিজ্ঞানেও এই বিষয়টা থাকে। তো যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সেল। তো প্রথমেই আমি সেলে চলে আসছি। কোষ, আমরা জানি কোষ কাকে বলে, এটা আমরা সকলেই জানি যে জীবদেহের গাঠনিক ও কার্যকারী একককেই কোষ বলা হয়। তো এটা আমরা সকলেই কম বেশি জানি, যারা এসএসসি তে সায়েন্স নিয়ে পড়ালেখা করেছি বা বিজ্ঞান সম্পর্কে যাদের একটু ধারণা আছে, তারা আমরা প্রত্যেকেই জানি যে জীবদেহের গাঠনিক ও কার্যকারী একককেই কোষ বলা হয়ে থাকে। এটা নিয়ে আশা করি কারো কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু আরেকটা সমস্যার বিষয়, সেটা হচ্ছে কোষের প্রকারভেদ নিয়ে। অনেক সময় অনেকে বলে থাকেন যে আমরা তো সাধারণত সব সময় শুনে থাকি, বা যারা সায়েন্সে নয় বা অন্য কোনো সাবজেক্ট থেকে আসা, তারা কিন্তু এক কথাই জানে যে কোষ দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আবার অনেকেই জানে যে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক আর একটা হচ্ছে ইউক্যারিওটিক, এই দুই ধরনের সেল আছে। আবার আদি কোষ, প্রকৃত কোষ, তারপর হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এই যে কোষের প্রকারভেদ নিয়ে সবার মাঝে একটা সমস্যা, এই সমস্যা সংক্রান্ত আসলে বেশ কিছুদিন আগে কিছু প্রশ্ন এসেছিল। তো ওইগুলোর আলোকে আসলে এত ক্লাস নেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। হোমিও অনুশীলন থেকে প্রত্যেকটা বর্ষভিত্তিক ক্লাস নেওয়াটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপরেও আগে আমাকে যারা পার্সোনাল ভাবে বলেছিলেন বা হোমিও অনুশীলনে পাঠিয়ে দিয়েছিলেন, তো তাদের আলোকে এই বিষয়গুলো আমি সমাধান করে দিচ্ছি। দেখুন, কোষকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, বা আমরা যদি কখনো কোথাও লিখি যে কোষ প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, এটাও যদি লিখি তাহলে এটাও সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা দেখি প্রোক্যারিওটিক সেল কি। এক নম্বর হচ্ছে সেল দুই প্রকার। আচ্ছা, প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল।
এখন এখানে আমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল এই দুইটা চেনা চেনা মনে হচ্ছে, কেমন যেন একটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা খুবই চেনা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক সেলটাই হচ্ছে আদি কোষ, আর এই ইউক্যারিওটিক সেলটাই হচ্ছে প্রকৃত কোষ। এখন আদি কোষ প্রকৃত কোষ এই দুইটাকে পার্থক্য করবেন কিভাবে? এই দুইটাকে যদি পার্থক্য করতে চান তাহলে হচ্ছে এটাতে নিউক্লিয়াস থাকে না। যারা এই মুহূর্তে ভিডিওর সঙ্গে যুক্ত আছেন প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ বা অন্য যে কোনো বর্ষ থেকে, তারা চাইলে আপনারা নোট করে নিতে পারেন, অথবা যদি মনে হয় যে ক্লাসটা শোনার পর শেষে নোট করে নেবেন, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে হোমিও অনুশীলন, আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া থাকবে, সেখান থেকে নোট করে নিতে পারবেন। তবে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আর কি বোঝাচ্ছি, যাতে আপনারা নোট করে নিতে পারেন। আর প্রকৃত কোষে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। আচ্ছা, তাহলে কোষের প্রকারভেদ এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেল তো, যে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ এটাতে হচ্ছে নিউক্লিয়াস থাকে না, আর এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে প্রকৃত কোষ, এটাতে নিউক্লিয়াস থাকে না। এখন আমরা আসি যে এই দুইটা তো আমরা বুঝলাম, কিন্তু আমরা তো আরো দুইটা জিনিস শুনি, অর্থাৎ এখানে চারটা, যে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ, ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। এটা আসলে বাংলা ইংরেজিতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ফেলেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশিরভাগ সময়ই দেখা যায়। তো আমি আশা করি এই সংক্ষিপ্ত কথাটিতেই আপনারা বুঝতে পেরেছেন যে এটা বাংলা এবং আরেকটা হচ্ছে ইংরেজি, এতটুকু। তো এখন আমরা আরো দুইটা জিনিসকে একটু গুলায় রেখে দিই, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এই দুইটা নাম আমরা সচরাচর শুনি। যারা এইচএসসি তে সায়েন্স বা এসএসসি তেও যাদের সায়েন্স আছে, তারা আরেকটা কথা শুনতে পাই ফাঙ্গাল সেল বা ছত্রাক কোষ। তার কোষের বেশ কিছু উপশ্রেণী আছে, তো এগুলো অনেকগুলো আছে, আমাদেরকে পড়তে হবে ডিএইচএমএস ফার্স্ট ইয়ারের সিলেবাসে যতটুকু প্রয়োজন, কারণ পরীক্ষা যেহেতু সামনে, এর চেয়ে আমাদের বেশি আপাতত জানার দরকার নাই। তো এই কথাটার সঙ্গে আবার অনেকেই দ্বিমত বা বিরোধিতা করি না, আসলে আমাদের জানার সবকিছুরই প্রয়োজনীয়তা আছে, কিন্তু পরীক্ষার সময় এখন আমাদের যতটুকু প্রয়োজন এটা আগে বেসিকটা জানতে হবে, তা না হলে পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করতে পারেন পরবর্তীতে এত জেনে কি করবেন। এই জন্য পরীক্ষার রেজাল্টটা ভালো করার জন্য এই বেসিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এই ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ এর কিছু শ্রেণী দেখাচ্ছি। একটা হচ্ছে প্রাণী কোষ, আরেকটা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে ফাঙ্গাল সেল বা ছত্রাক কোষ, দেখুন এই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করুন, যে হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ফাঙ্গাল সেল বা ছত্রাক কোষ, এটা হচ্ছে প্রকৃত কোষের একটা শ্রেণী বা উপশ্রেণী বলা যেতে পারে। তাহলে আমরা জানলাম যে হচ্ছে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হচ্ছে আদি কোষ যেটাতে নিউক্লিয়াস থাকে না, আর একটি হচ্ছে প্রকৃত কোষ যেটাতে নিউক্লিয়াস থাকে। আবার এই প্রকৃত কোষটারই তিনটা শ্রেণীকে আমি এখানে দেখাচ্ছি, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ছত্রাক কোষ। তো এখানে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ এই দুটো জানলেই হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে দেহকোষ এবং জনন কোষ। এটার বিষয়ে আসছি, তার আগে এটা আমাকে পরিষ্কার করতে হবে।
যারা নোট করে নিচ্ছেন তারা এখান থেকে নোট করে নিতে পারেন, লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায় এজন্য মূলত আমি এরকমটা দিয়েছি। যারা এই মুহূর্তে নোট করার প্রয়োজন মনে করছেন তারা নোট করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ইতি চৌধুরী মম ম্যাডাম। ম্যাডামকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মতো ক্ষুদ্র একজন মানুষের ক্লাসে যুক্ত থাকার জন্য। তো আসলে আপনাদের মতো যখন সিনিয়র ব্যক্তিরা ক্লাসে যুক্ত থাকে তখন নিজেই অনেকটা ভয়ে পড়ে যায় যে ভুলভাল কিছু বলছি না। তো যদি আমার আলোচনায় কোথাও কারো ভুল মনে হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের হোমিওপ্যাথিতে যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অর্গান অফ মেডিসিন, রেপার্টারি, মেটেরিয়া মেডিকা, ফিলোসফি এগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু আমাদের যে অ্যানাটমি, ফিজিওলজি, গাইনিকোলজি, প্যাথোলজি জানার যে প্রয়োজনীয়তা আছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাউকে দেখাই যায় না। তো আমি একজন ছোট মানুষ হিসেবে আমার এই বিষয়গুলোতে ধারণা একদমই সীমিত, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু তথ্য সম্ভব হয় এখানে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের দ্বিধাদ্বন্দ্বে থাকা 6টি বিষয় নিয়ে জানলাম। সেটি হচ্ছে একটা প্রোক্রিয়েটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, একটা হচ্ছে আদিকোষ, প্রকৃত কোষ, যদিও বাংলা ইংরেজি একই অর্থ, আরেকটা হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, আর হচ্ছে ছত্রাক কোষ। এই বিষয়গুলো নিয়ে জানলাম। এখন সবার মনে একটি প্রশ্ন বেশি দেখা যায়, সেইটা হচ্ছে যে আমরা প্রথম কথায় তো একটা বিষয় জানি যে কোষ দুই প্রকার, দেহকোষ, জনন কোষ, এই দুটো তো আমরা জানি। এখন আপনি তো বললেন যে এখানে 6টা বললেন, তাহলে এই দুইটা কোথায়? হ্যাঁ, এই দুইটাও আসবে, তবে দেহকোষ, জনন কোষ এই দুইটা হচ্ছে গঠন ও কাজের ভিত্তিতে ভাগ করা হয়। কাজের ও অবস্থানের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, সেটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তাহলে এখানে নোট করার সময় অবশ্যই লিখতে হবে, যদি কখনো পরীক্ষায় আসে যে কাজের ও অবস্থানের ভিত্তিতে কোষ কত প্রকার, তখন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দুই প্রকার লিখতে হবে। সেই দুই প্রকারটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আবার যদি আসে যে কোষ কত প্রকার, কি কি ব্যাখ্যা দাও, তখন আপনি চাইলে আমি যতটুকু পড়াচ্ছি ফুল ডিটেলস সহকারে দিতে পারেন। যদি হাতে সময় থাকে এবং লেখার মতো একটা অবস্থা থাকে তাহলে আপনি ফুল তথ্যগুলো দিতে পারেন। অথবা যদি দিতে দেন যে হচ্ছে আদিকোষ, প্রকৃত কোষ, অর্থাৎ আদিকোষে নিউক্লিয়াস থাকে না, প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে, এই ধরনের যদি ব্যাখ্যা দিয়ে এই দুই প্রকারকে বিশ্লেষণ করে দেন তাহলে এটাতেই উত্তর হয়ে যাবে। কিন্তু যদি লেখা থাকে যে কাজ ও অবস্থানের উপর ভিত্তি করে কোষ কত প্রকার, সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে দেহকোষ ও জনন কোষ। এই দুইটা অবশ্যই সেক্ষেত্রে লিখতে হবে। এখন এখানে হচ্ছে এই দেহকোষটা কি, জনন কোষটা কি, এটা নিয়ে একটু সংশয়ের বিষয়। দেখুন, দেহকোষ হচ্ছে দেহের অংশে যত কিছুই আছে যেগুলো কার্যক্রম পরিচালনা করতে যে কোষগুলো সহযোগিতা করে সেগুলো হচ্ছে দেহকোষ। আর হচ্ছে জনন কোষ, যে কোষগুলো শুধুমাত্র জনন ক্রিয়া সম্পাদন করে, শুধুমাত্র জনন কার্যে অংশগ্রহণ করে, সেইগুলোই হচ্ছে জনন কোষ। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে জনন কোষ কি দেহকোষের অংশ? হ্যাঁ, জনন কোষ দেহকোষের একটা অংশ। তো দেহকোষটা হচ্ছে যে সকল কোষ যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে বা যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করে সেগুলোকে দেহকোষ বলা যায়। জনন কোষ শুধুমাত্র যেগুলো জনন ক্রিয়াতে অংশগ্রহণ করে সেগুলোকে হচ্ছে জনন কোষ বলা হয়ে থাকে, যেমন স্পার্ম আর ওভাম। তো এই দুটাকে আপনারা উদাহরণ হিসেবে জনন কোষের ক্ষেত্রে লিখে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এর পরবর্তী আমাদের যে বিষয়টা রয়েছে, এর পরবর্তীতে যে প্রশ্ন,
আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা আপনারা একটু কমেন্ট করুন, ততক্ষণে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে নিউক্লিয়াস। এখন প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াস কি বা নিউক্লিয়াস কাকে বলা হয়। নিউক্লিয়াসকে যদি আমরা বলি যে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সবচেয়ে ঘন সবুজ ও জিনেটিক উপাদান বহনকারী পদার্থটিকে নিউক্লিয়াস বলা হয়, এইটাও একটা সংজ্ঞা হবে। আবার যদি আমরা বলি কোষের মধ্যে অবস্থিত জেনেটিক উপাদান বহনকারী যে গোলাকার বা উপবৃত্তাকার বস্তুটি থাকে তাকে নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তো নিউক্লিয়াসের সংজ্ঞা নিয়ে কারো সম্ভবত সেরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, কারণ এটা বই পড়লেই পাওয়া যায়, যদি গাইড বই পড়া যায় সেখানেও পাওয়া যাবে। অ্যানাটমির যে টেক্সট বুক গুলো রয়েছে, ফিজিওলজির যে টেক্সট বুক রয়েছে, এখান থেকেও কম বেশি সংখ্যা সংগ্রহ করতে পারবেন। ডিএইচএস ফার্স্ট ইয়ারের বায়োলজি যে বইটা রয়েছে এই বইটা থেকেও এই সংখ্যাটা নিতে পারবেন। তো নিউক্লিয়াসটা আমি আর্ট করছি, আসলে আমি আর্টে খুবই কাঁচা, তো যতটুকু সম্ভব চেষ্টা করব বুঝাইয়া দেওয়ার জন্য। আচ্ছা, এটা সম্ভবত এখানে নিলে খুব ভালোভাবে দেখা যাবে না, আমি একটু ক্যামেরাটা চেক করে নিচ্ছি যে এখান থেকে কতটুকু আসলে দেখা যাচ্ছে। যাই হোক, যতটুকুই সম্ভব দেখা যাচ্ছে। এখানে আমি আর্ট করছি, যদি আপনাদের একটু বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আপনারা। আর আমাদের হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমরা আমাদের হোমিও অনুশীলন থেকে যথাসাধ্য সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি যে ডিএইচএমএস যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সহযোগিতা করার। এক্ষেত্রে আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করে দিয়ে এবং পরিচিত যারা হোমিওপ্যাথ রয়েছে তাদের কাছে যদি শেয়ার করে দেন, হয়তোবা তারা আপনার মাধ্যমে আমাদের এই ক্লাসটি দেখতে পাবে। তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের এই হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ রইল। আচ্ছা, নিউক্লিয়াসকে হচ্ছে আমরা যদি বইয়ে পড়তে যাই দেখা যায় যে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। অনেকগুলো ভাগ নিয়ে একটু সমস্যার মধ্যে আছে, তো আমি প্রথমে লিখে দিচ্ছি যে কোন কোন অংশগুলো আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। আচ্ছা, নিউক্লিয়ারকে আমি এন দ্বারা বোঝালাম। তারপর হচ্ছে আরেকটা শব্দ দেখা যায় এনভেলপ, এনভেলপ। আরেকটা হচ্ছে মেমব্রেন। এখন আসি এই বিষয়টাতে যে অনেক সময় দেখা যায় যে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন তিন ভাবে দেওয়া থাকে তিনজন লেখকের বইয়ে। মানে সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে, যারা এক কথায় নতুন আছে বা এই বিষয়গুলো যারা বোঝে না তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এক জায়গায় আমি দেখলাম যে নিউক্লিয়ার ঝিল্লি, আবার এক জায়গায় এনভেলপ, আবার এক জায়গায় মেমব্রেন, বা আবার আরেক জায়গায় থাকে পর্দা। এই চারটা হচ্ছে একই জিনিস, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিয়ার পর্দা। এই চারটাই মূলত একই জিনিস। আচ্ছা, তার পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের পর থাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম। ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম, ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম এইটা নিয়ে একটু ঝামেলার বিষয় আছে, দুইটা একটু পার্থক্য আছে। এটা আমি যখন বোঝাবো, এখান থেকে যখন চিহ্নিত করে দেব তখনই বোঝাই দিব।
এরপরে আরেকটা থাকে, সেটা হচ্ছে এই যে নিউক্লিওলাস। নিউক্লিয়াসটা হচ্ছে পুরোটাই সাইটোপ্লাজমের মধ্যে একটা এত বড় একটা উদাহরণস্বরূপ বলছি, যে এত বড় একটা কালো বস্তু, এই কালো বস্তুটার মধ্যেও আবার ছোট্ট একটা কালো বস্তু থাকে, এটাই হচ্ছে নিউক্লিওলাস। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো এখানে 5টা বিষয় দেখাইছি। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে গাইড বইগুলো পড়ে দেখেন, গাইড বইগুলো পড়লে আপনারা কিছু কিছু বইয়ে দেখতে পারবেন যে এই যে শুরুতে যেটা বললাম নিউক্লিয়ার ঝিল্লি, এনভেলপ, মেমব্রেন, পর্দা, এগুলো এই 4টার মধ্যে যে কোনো একটা দিয়ে একটা অপশন ব্যবহার করা আছে। আর একটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র দেওয়া আছে, নিউক্লিওলাস, ক্রোমোজোম বা হচ্ছে ক্রোমাটিন জালিকা, নিউক্লিওপ্লাজম, এইগুলাকে একটু পাল্টাপাল্টি করে 4টা পর্যন্ত দেওয়া আছে। তো নিউক্লিয়াসের অংশকে যদি প্রাথমিক পর্যায়ে ভাগ করতে যাই সেটা 5টা দাঁড়াবে। এই যে নিউক্লিয়াস রন্ধ্র, এই যে চিত্রটা দেখুন, এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই প্রতিটা জায়গার পরপরই যে ফাঁকা জায়গাগুলো আছে, আমার কাছে অন্য কালারের কলম নেই যার কারণে দেখাতে পাচ্ছি না, তো এই কালোটা দিয়ে একটু বোঝার চেষ্টা করুন যে এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য রন্ধ্র থাকে, এখানে তো মাত্র আমি তো একটা চিহ্নিত করে দেখাইছি, অসংখ্য রন্ধ্র থাকে। তো এইটাই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার মেমব্রেন বা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার ঝিল্লি, এই যে সাইডের যে জিনিসটা থাকে, অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসগুলো থাকে এগুলো তো অবশ্যই নিউক্লিয়ার বস্তু, অর্থাৎ আমার ভিতরে যে জিনিসগুলো থাকবে এগুলো তো অবশ্যই নাহিদের বস্তুই হবে। এইরকম এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে নিউক্লিয় বস্তু। যে নিউক্লিয়াসের বস্তুগুলোকে সাইটোপ্লাজম থেকে যে পর্দা আলাদা করে রাখে সেইটাকেই বলা হয় হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার পর্দা। আচ্ছা, তো এটাকে আমি নিউক্লিয়ার ঝিল্লি লিখলাম। তো নিউক্লিয়ার ঝিল্লির এটা হচ্ছে 2টা অংশ থাকে, একটা হচ্ছে ভিতরের, একটা হচ্ছে বাহিরের, অর্থাৎ একটোক্যারিওথিকা এবং এন্ডোক্যারিওথিকা, এই 2টা অংশ থাকে। এখন আসি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমটা কি? এই যে দেখেন ক্রোমাটিন জালিকার সাইড দিয়ে যে ছোট ছোট একদম একটা তরল প্লাজমা জাতীয় এক ধরনের পদার্থের মধ্যে যেগুলো আছে এরকম ফোটা ফোটা যেগুলো, এইগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এরপর আসি যে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা বলতে হচ্ছে, ক্রোমাটিন জালিকা এখানে 2টা বিষয় আছে, ক্রোমাটিন জালিকা আর হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম 2টা একই জিনিস, শুধু পার্থক্যটা হচ্ছে কোষ বিভাজনের সময়। এখন কোষ বিভাজন যদি আপনাদেরকে এখানে বোঝাইতে যাই মনে হয় আর 2-3 ঘন্টা দিয়েও হবে না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি সংক্ষিপ্তভাবে একটু বোঝাই দিচ্ছি। দেখুন, যখন এই সুতার মতো আঁকা বাঁকা পদার্থগুলো চিকন অবস্থায় থাকে বা সরু অবস্থায় থাকে সেক্ষেত্রে এগুলোকে ক্রোমাটিন জালিকা বলা হয়। আর কোষ বিভাজনের সময় যখন এইগুলো একটু বড় হয়ে যায় বা ক্ষুদ্র হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, যখন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় তখন সেইটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে এইটাকে আমরা দিলাম নিউক্লিওপ্লাজম, এখানে লেখা হয়নি। আর এইটা হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম। যদি একটু মোটা করে দেন, এই লেখাটাকে যদি একটু মোটা করে দেন সেক্ষেত্রে অবশ্যই ক্রোমোজোমকে বোঝাবেন, আর যদি চিকন করে বেশি আট করেন সেক্ষেত্রে অবশ্যই ক্রোমাটিন জালিকা লিখবেন। তো সম্ভবত আমার এখানে লোডশেডিং হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করছি যতটুকু বোঝানো সম্ভব। আচ্ছা, এখন কি আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা যদি একটু জানাতেন। তো
তো এখানে ক্রোমাটিন জালিকায় আমি দিচ্ছি। সম্ভবত নেটওয়ার্ক ডাউন হয়ে গেল। আচ্ছা, আপনারা ততক্ষণে এতটুকু লোড করুন, লিখে নিন, এবং পরবর্তীতে আমি আরেকটু আমাকে সময় দিন, এখানে আমি লাইটিং সেটআপটা ঠিক করছি। তো যাই হোক, লাইটিং সেটআপটা কমপ্লিট হয়েছে। এখান থেকে এই যে আমরা ছিলাম হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমে, এতটুকু তো বললাম। আর আরেকটা যে অংশ সেটা হচ্ছে 1 2 3 4টা ক্রোমাটিন জালিকাকে বোঝানো হলো। এখন হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার এবং অধিক ঘন যে বস্তুটা থাকে। দেখুন, নিউক্লিয়াস কিন্তু হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে প্রচন্ড পরিমাণে কালো একটা জিনিস। তো এই কালোটার মধ্যে অধিক পরিমাণ ঘন একটা যে জায়গা থাকে, ঘন একটা যে বস্তু থাকে, সেটাই হচ্ছে এই নিউক্লিওলাস। এই যে এখানে যে একদম অতিরিক্ত কালো করে দেখাইছি, এটা হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এখানে আমরা 5টা অংশ পাইলাম। একটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার ঝিল্লি, মেমব্রেন, এনভেলপ, পর্দা, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, তারপর হচ্ছে নিউক্লিওলাস। তো আশা করছি যে এতটুকু যদি আপনারা একটু ভালো করে আয়ত্ত করে যান, তাহলে অবশ্যই পরীক্ষাতে যদি আসে আপনাদের, অবশ্যই সেক্ষেত্রে মার্কটা নিতে পারবেন। তো এতক্ষণ অবধি আমাদের সাথে যারা ছিলেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের পরবর্তীতে যদি কোনো ধরনের বিষয়ের উপর প্রশ্ন থাকে বা এরকম করে যদি বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়ার প্রয়োজন মনে করেন, যারা আমাদের হোমিও অনুশীলনের মেসেঞ্জার গ্রুপগুলো বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছেন, আপনারা অবশ্যই সেই বিষয়গুলো জানাবেন এবং আমরা চেষ্টা করব যে সেই বিষয়ের আলোকে যদি কোনো একটা ক্লাস নিতে পারি। তো আপনারা যাতে উপকৃত হন তার জন্য মূলত এত কিছু চেষ্টাগুলো করে যাচ্ছি। আমার আলোচনাতে যদি কোনো অংশ কারো কাছে ভুল মনে হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দেখুন, একটা জিনিস ভেবে দেখুন যে হোমিওপ্যাথিতে বর্তমানে কিন্তু সমালোচনা করার লোকজনের অভাব নেই। মানে একজনের সাথে আরেকজন কোন ইস্যুতে লাগতে পারবে, এই ধরনের বিষয়গুলো প্রচন্ড পরিমাণে চলছে। আর অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, প্যাথোলজি, বিশেষ করে ডিএইচএমএস দের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একদমই চর্চাটা হয় না। এমনকি কিছু কিছু হাস্যকর বিষয় আছে, এগুলো আসলে বললে উপর দিকে থুতু দিলে নিজেই গায়ে পড়ে। অনেকে বায়োলজি আর জীববিজ্ঞানের মধ্যে পার্থক্য কি এই বিষয়টাও বোঝে না। দেখুন তাহলে কতটা পিছায় আছে। তো যাই হোক, এগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা কোনো নির্দিষ্ট কোনো কলেজের দোষ না, এটা হচ্ছে ওই স্টুডেন্টের দোষ, সে নিজে পড়ালেখা করে না। তো সবাই যদি একটু ভালো করে পড়ালেখা করেন, তাহলে হয়তো বা এই বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আর আমি যতটুকু বুঝেছি এবং সাথে যারা ছিলেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আপনারা আমাদের হোমিও অনুশীলন ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল, এগুলোতে পাবেন। এছাড়াও যদি আমাদের আরও আপডেট প্রয়োজন হয় বা কোনো শিট, সাজেশন, এই ধরনের যদি জিনিসগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। বা সেশন ভিত্তিক সব মিলিয়ে 8টা মেসেঞ্জার গ্রুপ আছে, যার মধ্যে 3টা বর্তমান খুব বেশি সক্রিয় এবং অন্যগুলা এই পরীক্ষাটার পরেই সক্রিয় করা হবে। তো এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করতে পারেন। আপাতত সবগুলোই আমাদের সব কার্যক্রমে সবগুলোই ফ্রি। আর আমরা দেখি চেষ্টা করব যে পরীক্ষার পূর্বে আপনাদেরকে যতটুকু গাইডলাইন দেওয়া যায় ততটুকুই চেষ্টা করব।
আর আমাদের হোমিও অনুশীলন থেকে প্রতিনিয়তই কম বেশি লাইভ ক্লাসের আয়োজন করা হয় এবং বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি সম্পর্কিত ও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত তথ্যগুলো দেওয়া হয়ে থাকে। তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলোর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলোতে যুক্ত থাকতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকের ক্লাসটা কিন্তু আমাদের ছিল 65তম ক্লাস। যখন 100টা শেষ হয়ে যাবে আমরা তখন থেকে ফেসবুক পেজটাতে ক্লাস নেব। এখন আমরা প্রোফাইল থেকে ক্লাস যেমন নিচ্ছি, তো এইটা আমরা পেজে নিয়ে যাব। আর প্রোফাইল পাশাপাশি আমাদের ওই ফেসবুক যে পেজটা আছে, পরবর্তী ক্লাসগুলো পেতে ওইখানে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তো ধন্যবাদ সকলকে। আচ্ছা, মাসুম বিল্লাহ ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা। জি, আপনারা সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার এমডি তাসলিম খান স্যার, আপনিও সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানি না আলোচনা কেমন হলো। আমার শ্রদ্ধেয় আরও একজন আলোচক আছেন ডাক্তার সাইফুল ইসলাম স্যার, স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয়সুল ইসলাম স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যুক্ত ছিলেন তাদের সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইচ.এম. শফিউল্লাহ নোমান, আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মতো ক্ষুদ্র একজন মানুষের ক্লাসে যুক্ত থাকার জন্য। ডাক্তার ফাতেমা আহমেদ, আপনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ক্লাসে যুক্ত থাকার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটির সমাপ্ত ঘোষণা করছি।